আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে, আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে, তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয়, কোনো রকম ভুল ত্রুটি না হয়। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো, এটা আমরা চেয়েছিলাম, আমরা বিচারের দাবি চাইব। আপনি গত 28 তারিখ মেয়র রোডে 30 মিনিটের যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে একটি বেশ উল্লেখযোগ্য অংশ এটি। এই বক্তব্যটি আপনি 12 তারিখে যখন ওই নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন তারপরে এই বক্তব্য দিয়েছিলেন। আপনার পাশে ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এবার আপনি যে কথাটি বললেন, আপনি চিন্তা করে দেখুন যে আপনি ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন এবং বিকেলবেলা আপনার সাথে কথা হচ্ছে পুলিশ কমিশনারের সাথে, মা বাবা ছিল, তাদের সাথে কথা হয়েছে কি হয়নি এই বক্তব্যে বোঝা যাচ্ছে না। আমি ধরে নিলাম আপনার বিনীত গোয়েলের সাথে কথা হয়েছে। তাহলে আপনি একজন পুলিশ মন্ত্রী হিসেবে, আপনি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসেবে তাকে বার্তা দিয়েছিলেন যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয় এবং দ্রুততার সাথে যাতে জিনিসটা সমাধান করা যায় সঠিকভাবে। তো সঠিকভাবে সমাধানের রাস্তা কি এটাই যে পোস্টমর্টম নিয়ে প্রশ্ন উঠছে? সন্ধ্যে 6টার পর পোস্টমর্টম হয়েছে, যেটা সত্যি হওয়াটা খুব একটা স্বাভাবিক নয়। এবং তারপর দেহ দাহ করা হয়েছে এবং এই পোস্টমর্টম বা দেহ যে দাহ হয়েছে সেটা খুব দ্রুততার সাথে হয়েছে। নির্যাতিতার বাবা মা সে কথা বলেছেন, বা আমরা শ্মশানঘাটের যে বক্তব্য দেখেছি সেইখানেও আমরা জানি যে এই নির্যাতিতার দেহ অনেক পরে ছিল কিন্তু তাকে আগে দাহ করানো হয়েছে। তাড়াহুড়ো কি এতটাই ছিল যে সেখানে যে মৃত্যুর টাইমটা সেটাও সঠিকভাবে লেখা হচ্ছে না? লেখা হচ্ছে 12:44 PM, 12:44 PM, যেখানে পোস্টমর্টমে লেখা হচ্ছে যে 9 তারিখ ভোর 3টে থেকে 6টার মধ্যে নির্যাতিতা মারা গেছেন। তাহলে চিন্তা করে দেখুন, আপনি একজন পুলিশ কমিশনারকে নির্দেশ দিচ্ছেন, সে এমনভাবে কাজটা করছে। আর তার থেকে সবথেকে বড় ব্যাপার এটাই যে পোস্টমর্টম হয়ে গেল, দেহ দাহ হয়ে গেল, কিন্তু এফআইআর হলো না। আপনি নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনারকে, এফআইআর হচ্ছে 11:45 সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে যে 14 ঘন্টা বাদে এফআইআর হচ্ছে। কি বলবেন মাননীয়? আজকে আপনি যখন 28 তারিখ ওই ছাত্র সম্মেলনে বক্তব্য রাখছিলেন, অনেক মানুষ অপেক্ষা করছিল যে আপনার বক্তব্যটা কি আছে, আপনি কি বলছেন, মানুষ শুনছিল। সেখানে আপনি কি করলেন? সেখানে আপনি বাংলাকে যদি জ্বালাতে যাওয়ার চেষ্টা হয়, সেখানে আসাম জ্বলবে, ত্রিপুরা জ্বলবে, উত্তরপ্রদেশ জ্বলবে, উড়িষ্যা জ্বলবে, একটা অদ্ভুত বিতর্কিত একটা কথা বললেন। মোদিবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। যেটা মানে তীব্র বিদ্বেষমূলক, যে কথা সচরাচর মানে আমরা শুনলে ভাববো এ বোধহয় বিচ্ছিন্নতাবাদী কথা মানে একজন বলছেন। আপনি একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়ে পার্শ্ববর্তী রাজ্যকে নিয়ে এমন কথা বললেন, কিন্তু বাংলার মানুষ এই জিনিস আপনার কাছে আশা করছে না। বাংলার মানুষ চাইছে যে জাস্টিস। বাংলার মানুষ রাজনীতি বোঝেন না, এত রাজনীতি নিয়ে সবার এত মাথা ব্যথা নেই। তারা শুনতে চাইছিল আপনার কাছে যে আপনি পুলিশকে কি নির্দেশ দিয়েছেন একজন পুলিশ মন্ত্রী হিসেবে, তারা কেন এমন এই কাজটা করলো। প্রশ্ন উঠবে না? এটা স্বাভাবিক নয়? একটা এফআইআর হচ্ছে না, একটা সুপার স্পেশালিটি হসপিটাল, আপনি স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের, সেইখানে একটা এফআইআর হচ্ছে না। সেখানে বডি পোস্টমর্টম হচ্ছে, দাহ হচ্ছে রাত্রি 11:45। তার পরিবার থেকে এফআইআর করা হচ্ছে। এবং 12 তারিখ আপনি
যে সুপার, তাকে আপনি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আপনি তাকে বদলি করছেন, মানে তাকে আপনি উপঢৌকন দিচ্ছেন। এদিকে এখন যে ভিডিও বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ক্রাইম সিন, যে সেমিনার রুম, সেখানে অসংখ্য লোক দাঁড়িয়ে রয়েছে, তারা কেউ হসপিটালের বাইরে, এবং সর্বশেষ যে খবর সেখানে ছবি তোলা হচ্ছিল। কারা ছবি তুলছিল? প্রথমে আপনার পুলিশ বিবৃতি দিল যে 40 ফুট ছেড়ে মানুষজন ওখানে ছিলেন, জড়ো হয়েছিলেন। পরে যে ভিডিও আসছে সেখানে দেখা যাচ্ছে 40 ফুট একদম মৃতদেহের বডির উপর থেকে ক্যামেরা নিয়ে ছবি তোলা হচ্ছে। কি বলবেন মাননীয়া? আপনি সত্যিই জানেন না? আপনি পুলিশ কমিশনারের সাথে সেই দিন বিকেলে কথা বলছেন, তাহলে ভুলটা কার ছিল? আপনি চিন্তা করুন। আপনার আরো বক্তব্য শুনছিলাম, আপনি ছাত্র সমাজকে বলছেন রাস্তায় নামতে বলছেন। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। যে স্কুলের ছোট ছোট মেয়েরা, বাচ্চারা, তারা রাস্তায় নামছে জাস্টিস ফর আরজি কর। তারা কি আপনি তৃণমূল করেন বা আপনাকে পদত্যাগের দাবিতে তারা রাস্তায় নামছে? তারা নামছে জাস্টিস চেয়ে। আজকে সেখানে 1906 সালের মতো কাললাইন সার্কুলার জারি হয়ে গেল, সেখানে তারা স্কুল থেকে বেরোতে পারবে না, তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ তারা জানাতে পারবে না। কিন্তু আপনি কলেজের ছাত্রছাত্রীদের বলছেন প্রতিবাদ করতে। আপনার ওখানে যারা ছাত্রছাত্রী এসেছিল সম্মেলনে, একটা দ্বিচারিতার চিত্র কিন্তু পরিষ্কার। আবার আপনি বলছেন যে ছাত্র আন্দোলন, বিজেপি এই করছে, বিজেপি ওই করছে। এখানে বিজেপি, সিপিএম বা অন্য কোনো দলের তো বিষয় নেই এখানে। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি একজন পুলিশ মন্ত্রী এবং আপনি একজন স্বাস্থ্যমন্ত্রী। আপনার কাছে মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, কারণ আপনি নির্বাচনের সময় বলছেন সমস্ত আসনে আপনিই প্রার্থী, এবং মানুষ আপনাকে সেই জন্য আশীর্বাদ করেছে। মানুষ আপনাকে বিপুল আসনে জিতিয়ে নিয়ে এসেছে। এখানে কেউ যদি সরকারের সমালোচনা করে, কেউ যদি এই যে জাস্টিস পাচ্ছে না, সঠিক বিচার হচ্ছে না, তার যে গতানুগতিক ভুল পদ্ধতি হয়েছে, কিছু আড়াল করার চেষ্টাতে হচ্ছে, যখন ইঙ্গিত উঠছে, তারা যখন প্রশ্ন করছে, আপনি বলছেন বাংলাকে বদনাম করা হচ্ছে। আমি বাংলাকে অসম্মান করতে দেব না, দিচ্ছি না, দেব না। বাংলাকে বদনাম করা হচ্ছে এমন কেন ভাবছেন যে সরকারের সমালোচনা করা বা একটা হৃদয় বিদারক ঘটনা ঘটার পর সেটা যখন আলোচিত হবে সেটা বাংলার অপমান? এটা তো একজন সরকারের ব্যর্থতা। এটা আপনি তার মুখ্যমন্ত্রী, আপনি বিকেলবেলা তার সাথে কথা বলেছেন, আপনার পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে দ্রুততার সাথে সেই দেয়াল ভেঙে ফেলা হলো, যে জায়গায় তার দেহ পাওয়া গেছে। তারপর চাদরের গল্প শুনতে পাচ্ছি, ছাত্ররা বলছে প্রথমে এক চাদর দেখেছে, পরবর্তী ক্ষেত্রে বাবা মা যখন এসছেন তারাও অন্য চাদর দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাবা মা 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কিন্তু ওই সেমিনার রুমের মধ্যে অসংখ্য মানুষের ভিড়। প্রশ্ন উঠবে না? আর আপনি বলছেন বদলা নয় বদল চাই বলেছিলাম, এখন কি করতে হবে বুঝতে পারছো। এক প্রকারের প্রচ্ছন্ন হুমকি। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। এটা কি মানুষ আশা করে আপনার কাছে? ফোর্স করার কথা বলছেন,
বাংলার মানুষ কি দেখেনি যারা বিরোধী রাজনীতি করেছে তাদেরকে কিভাবে 2021 হোক, 18-র পঞ্চায়েত নির্বাচন হোক, কিভাবে তাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিভাবে কয়েকশো বিজেপি কার্যকর্তাকে হত্যা করা হয়েছে। সেখানে আবার হুমকি আসছে, প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। এই করে কি আপনি দমাতে পারবেন মাননীয়া? এই করে কি আপনার প্রশ্নের যে উত্তর মানুষ শুনতে চাইছে আপনার কাছে, এই উত্তর কি তারা সন্তুষ্ট হবে? এই উত্তরে আপনার এই বক্তব্যে, আপনার এই 30 মিনিটের বক্তব্যে তারা সন্তুষ্ট হবে না? 14ই আগস্ট রাত্রিবেলা যে মায়েরা নেমেছিলেন তারা কি সবাই রাজনীতি করেন? তারা তো কেউ রাজনীতি করেন না, তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন। আজকে যদি তাদেরকে আপনি দাগিয়ে দেন রাজনৈতিকভাবে, সেটা তো সম্পূর্ণ ভুল হবে। তারা স্বতঃস্ফূর্তভাবে একটি মেয়ের জাস্টিসের জন্য রাস্তায় নেমেছে। আজকে বিখ্যাত চিকিৎসক কুণাল সরকার বলছেন যে ধর্ষণ শুধু একটা হয়নি, ধর্ষণ শুধু এই চিকিৎসকের হয়নি, ধর্ষণ হয়েছে এই যে প্রশাসন এক প্রকারে ধর্ষণ করেছে এই সমাজ ব্যবস্থাটাকে। একথাকে আপনি অস্বীকার করতে পারেন মাননীয়া? আপনার কাছে আমাদের দাবি একটাই, যে আপনি আন্দোলন করছেন, জাস্টিস চাইছেন, সব ঠিক আছে, কিন্তু যে প্রশ্নগুলো জনমানসে উকি মারছে, জনমানসে ঘুরে বেড়াচ্ছে, যে প্রশ্নগুলোর উত্তর মানুষ খুঁজছে, যে উত্তরগুলো আপনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কাছে প্রত্যাশা করছে, আপনি নির্দিষ্ট করে সেই উত্তর দিন। আপনি এদিক সেদিক এপাশ ওপাশ কথা বললে তাতে আপনার সরকারই ধপাস হবে। আপনি আশা করি সেটা চাইবেন না। আজকে চিন্তা করে দেখুন, যে সন্দীপ ঘোষেরকে আপনি 12 তারিখ তাকে অন্য হসপিটালের সুপার বানাচ্ছেন, আর 20 তারিখ তার পিছনে দুর্নীতির জন্য সিট লাগিয়ে দিচ্ছেন, সিট গঠন করছেন, তা আপনার সরকার করছে। এই প্রশ্নগুলো কি মানুষের মধ্যে উঠছে না? আপনি যদি ভাবেন যে বাংলার মানুষ বোকা, বাংলার মানুষকে আপনি যা বোঝাবেন বুঝবেন, ভুল করছেন। বাংলার মানুষ হ্যাঁ সব বিষয়ে হয়তো প্রতিবাদ করেনি ইতিপূর্বে, কিন্তু এই বিষয়ে যখন মানুষ জেগেছে, মানুষ যখন জানতে চাইছে, মানুষ যখন উত্তর খুঁজছে, মানুষ যখন ওই চিকিৎসকটিকে যে 36 ঘন্টা চিকিৎসা করে নিদারুণ পরিশ্রম করে বিশ্রাম নিচ্ছিল তাকে নিজের বোন ভাবছে, তখন তো প্রশ্ন উঠবেই যে শাসক তুমি কি বলতে চাইছো, ধর্ষক তোমার কে হয়? এটা স্লোগান ঘুরছে। সত্যি সত্যি আপনি যদি এতবার বলছেন ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, আপনি বক্তব্যে বারংবার বলছেন তার জন্য আইন প্রণয়ন করতে হবে, অনেক কিছু বলছেন, কিন্তু ধর্ষককে তো চিহ্নিত করতে হবে মাননীয়া। আপনার পুলিশ 5 দিন সময় পেয়েছে, কিন্তু আপনার পুলিশ এই দায় তো নিতে হবে তার, যে তার চাদরটা কেন বদলে যাওয়ার প্রশ্ন উঠছে আজকে, পুলিশ কেন এফআইআর করছে না? এই উত্তরগুলো আপনাকে দিতে হবে। আশা রাখবো আপনি সেই উত্তর দেবেন, এবং যদি সত্যি প্রকৃত অপরাধীদের ধরতে চান, এদিক সেদিক কথা না বলে স্পেসিফিকভাবে কথা বলুন, কারণ পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়েছে, উত্তরপ্রদেশের দায়িত্ব দেয়নি, আসামের দায়িত্ব দেয়নি, উড়িষ্যার দায়িত্ব দেয়নি। ফলে তাদের বিরুদ্ধে কথা মানুষ শুনতে চায় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে, তাদের উত্তর তারা পেলে, তারা বিচার পেলে তবেই তাদের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে। নমস্কার, ভালো থাকবেন।